এমন করছো কেন? কেমন করছি? কিছুদিন ধরে দেখছি আমাকে ইগনোর করছো। দেখো না দেখার বান করছো। আমাকে দেখলো অন্যদিকে চলে যাও। এমনটা কেন করছো? আর কিভাবে বুঝবো? আকাশ একটু অবাক হয়ে বলে, মানে কি বোঝাবা? বোঝো না? ভালো লাগে না আমার। এভাবে ইগনোর করি, এড়িয়ে চলি, তারপরও কেন বেহায়ের মতো পিছু করো? মাহির মুখে এমন কথা শুনে আকাশের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, তার মানে তোমার আর ভালো লাগে না আমাকে? হ্যাঁ তাই। তুমি তো প্রপোজ করেছিলে। তুমি তো বলেছিলে রিলেশন করতে চাও। বলেছিলে বড্ড ভালোবাসো আমাকে। তাহলে আজ কেন এমন করছো? দেখো, এত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না। ভালো লাগে না, ব্যাস মিটে গেল। এটা শুনে আকাশের ভেতরে অনেক কষ্ট হলেও সেটা চেপে রেখে বলে, আচ্ছা, কি চাও তুমি? ব্রেকআপ। মাহি প্লিজ এমন করো না। আমরা না কত স্বপ্ন দেখতাম দুজন দুজনকে নিয়ে। তুমি তো আমাকে অনেক ভালোবাসতে। তাহলে আজ কেন এমন করতেছ? তুমি না বলতে কখনো ছেড়ে যাবা না আমাকে? আমার সুখ দুঃখের সব সময় পাশে থাকবে। প্লিজ মাহি, এমনটা করো না। ভালো লাগে না আমার এইসব। আর এটা ভালোবাসা নয়, ভালো লাগা ছিল। তাই প্লিজ একা থাকতে দাও আমাকে। আকাশ সেখানেই দাঁড়িয়ে আছে, চোখে পানি টলমল করছে ওর। মাহি সেখান থেকে চলে যাচ্ছে। তাকে আটকানোর অনেক ইচ্ছা থাকলেও সে জানে ও আজকে থামবে না। আকাশ জানে এই সম্পর্কটা ভাঙার পেছনে দায়ী ওর পেশা। বাবা মা বলতে কেউ নেই, এতিম একটা ছেলেও। পেট চালানোর জন্য তাকে ফেরি করে জিনিসপত্র বিক্রি করতে হয়। এটা দিয়ে ওর সব খরচ চালাতে হয়। তো চলুন এবার প্রথম থেকে শুরু করা যাক। জন্মের পর আকাশ ওর মাকে দেখেনি। সে কোথায় বেঁচে আছে কি মারা গেছে সেটা নিয়ে আকাশের বাবা কখনো কিছুই বলতো না। আকাশের বাবা পেশায় একজন রাজমিস্ত্রি ছিল। আকাশের বয়স যখন 8, তখন ওর বাবা ব্রেন স্ট্রোক করে মারা যায়। ছোট্ট আকাশ একে তো বাবাকে হারালো, তার উপর সে এখন কি করবে, কি খাবে, কোথায় যাবে? পড়াশোনা এক প্রকার বন্ধ হয়ে যায়। সারাদিন রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করে। হঠাৎ একদিন এক মোটরসাইকেলওয়ালা তার সব ফুল কিনে নেয়, অনেকগুলো টাকা দেয় আর ওকে সাথে করে নিয়ে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। আকাশের বাবা সবসময় বলতো, জীবনে যাই করিস না কেন পড়াশোনাটা কখনো বন্ধ করিস না। মানুষের মতো মানুষ হতে হবে তোকে। কিরে পারবি তো? আকাশ এসে বলতো, তুমি সাথে থাকলে আমি সব পারবো বাবা। অনেক বছর হয়ে গেল, আকাশের যত কষ্টই হোক না কেন পড়াশোনাটা এখনো চালিয়ে যাচ্ছে। এখন সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সকালে কলেজ করে আর দুপুরের পরে অনেকগুলো জিনিস যেমন খেলনা, হাঁড়ি পাতিল, মগ, জগ ইত্যাদি এসব সাইকেলে করে নিয়ে ফেরি করে বিক্রি করে। এটা থেকে যা হয় তাতেই আকাশের ভালোই চলে। প্রতিদিনের মতো আজকেও ব্যাগ ঘাড়ে নিয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। গত 1 বছর কলেজে আকাশের কোনো বন্ধু হয়নি, আর হবেই বা কি করে? সবাই তাকে ফেরিওয়ালা বলে ডাকে। কে বা একজন ফেরিওয়ালার সাথে বন্ধুত্ব করবে? আকাশ ক্লাসরুমে যেতেই একজন নাক ধরে জোরে চিৎকার করে উঠে বলে, ওয়া, এই বাজে গন্ধটা কোথা থেকে আসছে রে? তার কড়া দেখে আরেকজন বলে, হ্যাঁ এটাই তো, এত বাজে গন্ধ কোথা থেকে আসছে? ওরা আকাশের দিকে তাকিয়ে বলে। এবার বুঝেছি গন্ধটা কোথা থেকে আসছে। ওদের পাশের বেঞ্চে বসা মেয়েটা একটু সিরিয়াস হয়ে বলে, আরে এসব কি শুরু করলি তোরা? হ্যাঁ আমরাও জানি ও ফেরিওয়ালা। অনেকদিন গোসলও করে না, কারণ অনেক ব্যস্ত থাকে তো, তাই ঠিকমতো গোসল করার সময় পায় না। তাই বলে ওকে তোরা এভাবে এসব বলতে পারিস না। এটা শুনে সবাই চুপ হয়ে গেলেও একটু পরে সবাই হা হা করে হাসতে লাগলো। আকাশ এদের কথায় কান না দিয়ে ক্লাসের পেছনের দিকে গিয়ে বসে পড়ল। কিছু সময় পরে ক্লাসের স্যার এলো। তার পেছনে প্রিন্সিপাল আর তার সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, কিউট একটা মেয়ে, কালো একটা বোরখা পরা, মুখটা বের করা। অ্যাটেনশন এভরিওয়ান, এ হচ্ছে মাহিয়া রহমান মাহি। নতুন ট্রান্সফার হয়ে আমাদের কলেজে এসেছে। সবাই এর সাথে বন্ধুর মতো আচরণ করবা, ওকে? মাহিয়া যাও, যে কোনো একটা সিটে বসে পড়ো। এখানে আসো মাহি, আমার পাশে। মাহি হেসে গিয়ে নীলার পাশে বসে পড়ল। আমার নাম নীলা। খুব সুন্দর নাম। বেঞ্চের মাথায় বসা লিটন ওর হাত এগিয়ে দিয়ে হেসে বলে, আমি লিটন, নাম তো সুনাইয়ে হোগা। মাহি লিটনের দিকে তাকিয়ে বলে, জি না। এটা শুনে সবাই হেসে ওঠে।
একে একে সবাই মাহির সাথে পরিচিত হলো, শুধুমাত্র আকাশ বাদে। মাহি পেছনের দিকে তাকিয়ে দেখে আকাশ বই পড়তে ব্যস্ত। মাহির এভাবে আকাশের দিকে তাকাতে দেখেই নীলা বলে, ওর থেকে একটু দূরে দূরে থেকো, বজ্জাত একটা ছেলে। মনে হচ্ছে ওকে আগে আমি কোথাও যেন দেখেছি। আরে ও তো একটা ছোট লোক, এতিম, রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়ায়, হয়তো সেখানেই দেখেছো। হয়তো। কলেজ শেষে আকাশ বাড়িতে এলো। ছোট্ট একটা ঘর ওর, বেশ সুন্দর করেই গোছানো সবকিছু। দুপুরে হালকা কিছু খেয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো রোজগারের উদ্দেশ্যে। অনেক মহিলারা আকাশের আশেপাশে ভিড় করছে, এটা ওটা খুঁটিয়ে দেখছে। ছোট্ট একটা বাচ্চা একটা খেলনা হাতে নিয়ে অনেক আনন্দ করতে থাকে। তার মা তার সাথে যুদ্ধ করেও নিতে পারল না। হতাশ হয়ে মহিলাটা খেলনাটার দাম জিজ্ঞেস করে। ওটার দাম 20 টাকা। মহিলাটা ওনার মানিব্যাগ বের করে দেখে তার কাছে কোনো টাকাই নেই। ছোট্ট ব্যাগের নিচে কটা কয়েন পড়ে আছে। আকাশের চোখ সেটা এড়ালো না। মহিলাটা বাচ্চাটার কাছ থেকে আবার খেলনাটা নিতেই অনেক কিছু বলে। আপা থাক, আপনি পরে টাকাটা দিয়েন। আমি সবসময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। আপনার পুলার হয়তো এটা অনেক পছন্দ হয়েছে। কিছু সময় পরে আকাশ সেখান থেকে চলে গেল। মাহি ওর ভাইয়ের সাথে ছাদে ঘুড়ি উড়াচ্ছিল। তখনই তার চোখ যায় রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া আকাশের দিকে। সাদা মুখটা লাল হয়ে গেছে গরমে। রাস্তায় হেঁটে যাওয়া একটা মুরব্বিকে দেখে সালাম দিল। কিছু দূর যেতেই কয়েকটা মহিলা চিৎকার করে বলল, মাহির ছোট ভাই আদি সে তার বোনকে রাস্তার দিকে তাকাতে দেখে সেও তাকায়। আরে ফেরিওয়ালা এসেছে, আমি খেলনা কিনবো। এটা বলে সে দিল এক দৌড়। এই আস্তে তো, ওরা পড়ে যাবি। বেচাকেনা অনেক কম হয়েছে, তার উপর সবাই বাকি চায়। আরে এসব কি আমি বাকিতে কিনে আনি? হ্যাঁ। মাত্র বাড়িতে আসলো আকাশ। টিউবওয়েলের পানিতে হাত মুখ ধুচ্ছে আর একা একা বকবক করছে। তখনই মাগরিবের আজান দিল। আকাশ অজু করে মসজিদের দিকে রওনা দিল। নামাজ শেষ করে বাড়িতে এসে বই নিয়ে মাত্র বসেছে, তখনই পাশে থাকা ফোনটা বেজে উঠল। অ্যান্ড্রয়েড ফোন। অনেক কষ্টে টাকা জমিয়ে 8,000 টাকা দিয়ে কিনেছে। ফোনের স্ক্রিনে ভাসতে থাকে আলমগীরের নাম, আকাশের ছোটবেলার বন্ধু, বলতে পারেন একমাত্র বন্ধু। তবে আকাশ তাকে বড় ভাই বলেই ডাকে। হ্যাঁ বলো বড় ভাই। কই রে তুই, একটু মোড়ে আয় তো। আরে মাত্র বই নিয়ে বসলাম। আচ্ছা বলো কি দরকার? আরে আসবি তো আগে। আচ্ছা, তবে বেশি সময় থাকতে পারবো না। জলদি আয়। আকাশ ঘরে তালা মেরে জলদি মোড়ের দিকে চলে আসে। সে দেখে এখানে আলমগীরের সাথে আরো 2 জন আছে, মনি আর মনির যমজ ভাই। দেখে চেনার উপায় নেই কে কোনটা। আকাশ সেখানে আসতে আলমগীর ওর দিকে একটা প্যাকেট এগিয়ে দেয়। কি এটা? বিরিয়ানি। আজকে মিটিংয়ে গেছিলাম, সবাই খাচ্ছিলাম, তখন তোর কথা মনে পড়লো, তাই নিয়ে এলাম। তো বাড়ি দিয়ে আসতি। আরে না, একটা জরুরি কাজে যেতে হবে, ভাইয়ের কাজ বুঝলি। এখন নিয়ে বাড়িতে যা। আকাশ প্যাকেটটা নিয়ে বাড়িতে চলে আসলো। আলমগীর একজন নেতা হয়ে কাজ করে। নেতা বললে ভুল হবে, একজন চোরা কারবারি, মাদক ব্যবসায়ী হয়ে। আকাশ তাকে এসব খারাপ কাজ করতে মানা করেছে, কিন্তু সে একটাই কথা বলে, এখনকার দুনিয়াতে ভালো মানুষের বড়ই অভাব রে। সেখানে আমি একা ভালো হয়ে কি করব? খারাপ না হলে সবাই যে ঘাড়ে চেপে বসবে। 1 সপ্তাহ কেটে গেল। আকাশ তার প্রতিদিনের কাজকর্ম করেই যাচ্ছে। তবে আজকে সকালে উঠে সে আর কলেজে গেল না। একটা সাদা পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে ঘরে তালা মেরে বেরিয়ে পড়ল। গন্তব্য সরকারি কবরস্থান। কবরস্থানের গেট খুলে ভেতরে গেল আকাশ। একটা কবরের সামনে এসে দাঁড়ালো। এটা ওর বাবার কবর। আজ ওর বাবার মৃত্যুবার্ষিকী। কেমন আছো বাবা? আমি অনেক ভালো আছি। না, এখনো কোনো দিন বিড়ি সিগারেট ছুঁয়েও দেখিনি, তোমার কসম। আকাশ এইটুকু বলিয়ে চুপ হয়ে গেল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। অনেক মিস করি তোমায় বাবা। সব সময় কেমন জানি একা একা মনে হয় আমার। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমার না খুব মনে পড়ে তোমার হাসি মাখা চেহারাটা। খুব ইচ্ছা করে তোমার সাথে বসে ভাত খেতে, তোমার সাথে ঘুরতে যেতে। অনেক মনে অনেক জমানো কথা ছিল, সেগুলো বলে অনেকটাই ভালো লাগছে আকাশের। সব শেষে আকাশ কবর জিয়ারত করলো। সে বাড়ি থেকে কিছু টাকা এনেছিল। ফুটপাতে থাকা কয়েকজন ছোট ছেলে মেয়েদের একবেলা পেট পুরে ভাত খাওয়াবে, যেই ভাবা সেই কাজ। একটা ছোট রেস্টুরেন্টে কয়েকজনকে নিয়ে এলো আকাশ।
এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে এদের দিকে তাকিয়ে আছে। সবাই হইচই লাগিয়ে রেখেছে। কে কি খাবা বলো, আমি নিয়ে আসছি। সবাই বলে বিরিয়ানি খাবে। আচ্ছা, সবাই চুপ করে বসো, আমি আনছি। সবাই মজা করে খাচ্ছে। আকাশ একটু দূরে দাঁড়িয়ে বুকে হাত, ওদের খাওয়া দেখছে। মুখে একটু হাসি নেই। একটা সময় আকাশও এদের মতোই ছিল। মাহি তার ফ্যামিলি সহ এখানে বিরিয়ানি খেতে এসেছে। ফ্যামিলি বলতে মাহি, ওর ভাই আদি আর ওদের বাবা। পুরো এলাকার ভেতরে সব থেকে সুস্বাদু বিরিয়ানি এখানেই পাওয়া যায়। এটা তো ওই ফেরিওয়ালাটা যার থেকে আমি খেলনা নিয়েছিলাম। সেটাই তো দেখছি। মাহির বাবা বলে, যে নিজে ঠিকমতো খেতে পারে না সে রাস্তার ছেলেমেয়েদের খাওয়াচ্ছে, মনে হচ্ছে ফেরি করে ভালোই টাকা বানিয়েছে। আকাশ ওদের বিল পরিশোধ করে দিল। খাওয়া শেষে ওদের সাথে করে নিয়ে বেরিয়ে গেল। পরের দিন কলেজে আসতেই আকাশ দেখে কলেজ অনেক সুন্দর করে সাজানো, কারণ আজ কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী, তাই অনেক বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। আকাশ ওদের ক্লাসরুমে যেতেই দেখে মাহি, নীলা, লিটন আর মিলন বেঞ্চের উপর বসে আড্ডা দিচ্ছে। আকাশকে দেখে তারা সবাই চুপ হয়ে যায়। তুই এখানে কেন? আজ তো ক্লাস বন্ধ। যা ভাগ এখান থেকে। ক্লাসটা যতটা তোমাদের ঠিক ততটা আমারও। নীলা এটা শুনে রেগে বলে, কি বলিস সালা ছোট লোকের বাচ্চা? তোর সাহস কি করে হলো এখানে এসে আমাদের মুখে তর্ক করার? তর্ক কোথায় করলাম? আমি তো শুধুমাত্র একটা সঠিক কথা বললাম। লিটন রেগে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে। তোর কথার গোষ্ঠী মারি শালা। আকাশ কিছু বলবে তার আগেই পাশ থেকে মাহি বলে, আরে কি শুরু করলে তোমরা? আর ও তো ঠিকই বলেছে, ও তো এই ক্লাসেরই ছাত্র। মাহির কথা শুনে লিটন একটু ঠান্ডা হয়। আকাশ মাহির দিকে একটু তাকায়, কারণ সে ওর পক্ষ নিয়ে কথা বলেছে। আসলে এই প্রথম কেউ তার হয়ে কথা বলেছে। মাহি আকাশের দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই আকাশ সেখান থেকে হাঁটা শুরু করে। এটা দেখে নীলা বলে, দেখছিস কি বজ্জাত ছেলে? নে আর একটু ওর সাইড নিয়ে কথা বল। এদের মতো ছেলেদের অনেক ভালোভাবে চেনা আছে আমার। এভাবে কেটে গেল আরও কটা দিন। লিটন আর মিলন পাশাপাশি ক্যাম্পাসের একটা বেঞ্চে বসে আছে। তুই যে এত বিতু, এটা আগে জানা ছিল না। কি করব বল? ও আমার সামনে এলে আমার কি যেন হয়ে যায়, কি বলবো বুঝে উঠতে পারি না। সব কিছুই যেন এলোমেলো হয়ে যায়। এটা প্রেমে পড়ার লক্ষণ। তাই দেরি না করে মাহিককে জলদি বলে দে। ভয় হয় যদি না করে দেয় তখন। হ্যাঁ, ও তো বলতে পারে, কে জানে। বেশি দেরি করিস না, নয়তো দেখা যাবে পাখি অন্য কোনো গাছে বাসা বেঁধেছে। তখনই সেখানে নীলা আর মাহি এলো। কি হচ্ছে এখানে? তোমাদের নিয়েই কথা বলছিলাম। তোমরা দুজন কত ভালো, সুন্দরী, আর আমাদের মতো ছেলের সাথে বন্ধুত্ব করেছো। হা হা, মজা নিচ্ছিস? নে, সময় আমাদেরও আসবে। ওরা এসব নিয়ে কথা বলছিল তখন কিছুটা দূর দিয়ে আকাশ ঘাড়ি একটা ব্যাগ ঝুলিয়ে যাচ্ছিল। মাহি এটা দেখে বলে, তোরা থাক, আমি একটু আসছি। বলে সেখান থেকে দৌড় দিয়ে আকাশের সামনে এসে দাঁড়ালো। এরা সবাই অবাক হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। মাহি ওর ব্যাগ থেকে 40 টাকা বের করে আকাশের দিকে ধরল। কালকে আমার ভাই যে খেলনা নিয়েছিল সেটার টাকা। আকাশ মাহির দিকে তাকায়। আপনি এখানে কেন? আসলে সকালে বাবা আর আদি চাচ্চুর বাসায় চলে গেছে, আমাকে দিয়ে বললো তোমাকে দিয়ে দিতে। ও। আকাশ টাকাটা নিয়ে পকেটে ভরে রাখলো আর হাঁটা শুরু করলো। মাহি আকাশের দিকে তাকিয়ে বলে, ওই ভিলেন! আকাশ এদিক ওদিক তাকিয়ে পেছনে ফিরে তাকায়, দেখে মাহি তার দিকেই তাকিয়ে আছে। কখনো কখনো হাসার চেষ্টা করা ভালো। কি রে, ওর সাথে হেসে হেসে কি কথা বললি? মাহি মাত্র ওখানে আসতেই নীলা এটা জিজ্ঞেস করলো। মাহি সবার মুখের দিকে একবার করে তাকালো। আরে তেমন কিছু না, আমার ছোট ভাই ওর থেকে খেলনা কিনেছিল, সেটাই টাকা দিতে গেছিলাম। ওহো, তুমি ওর থেকে দূরে থাকবা, ও লোক সুবিধার না কিন্তু। উত্তরে মাহি একটু হেসে বলে, ক্লাসে যাবে না তোমরা? এভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। আকাশ আর মিমের একদিনও দেখা হয়নি। বিকালবেলা আকাশ বাড়ির দিকে আসছিল সাইকেল চালিয়ে, তখন সে মাহিকে দেখে। চোখে মুখে ভয়ের ছাপ, ভ্রু কুঁচকে এক জায়গাতে দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট লাঠি। অনেকগুলো কুকুর মাহিকে গোল করে ধরে রেখেছে। ওই সর সর, যা ভাগ এখান থেকে। হঠাৎ বড় একটা কাঠ মাহির সামনে এসে ঝপাত করে পড়ল। এতে সব কুকুর ডাকতে ডাকতে সেখান থেকে পালালো।
মাহি তাকিয়ে দেখে আকাশ ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আকাশ কোনো কথা না বলে কাঠটা তুলে রাস্তার বারে সরিয়ে রাখলো। মাহি আকাশের দিকে এগিয়ে এসে বলল, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আসলে আমি কুকুর অনেক ভয় পাই। আকাশ সাইকেলের কাছে চলে গেল। আপনার বাড়ি তো অনেক দূরে, এই সন্ধ্যাবেলা এখানে এত দূর কী করছেন? নীলার সাথে বের হয়েছিলাম, ওর একটা জরুরি কল আসাতে জলদি চলে গেছে, আর আমি গাড়িও পাচ্ছি না, তাই হাঁটছিলাম। তখন কুকুরগুলো। এলাকাটা মোটেও ভালো না, বাসায় ফোন দেন, আপনার বাপে এসে আপনারা নিয়ে যাবে। আব্বু আর ছোট ভাই আজ দুপুরেই বেড়াতে গেছে। আকাশ একটু ভেবে বলে, আচ্ছা চলুন আপনি, আমি আপনার পেছন পেছন হাঁটছি। মাহি সামনে হাঁটছে তো পেছনে সাইকেল ঠেলে আসছে আকাশ। রাস্তায় আজ কোনো গাড়ি নেই, পুরো রাস্তা আজকে ফাঁকা। আচ্ছা, তোমার মা নেই তাই না? হঠাৎ এমন কথা শুনে আকাশ থমকে যায়। মাকে নিয়ে আকাশ সচরাচর কারোর সাথে কথা বলে না। কি হলো, কথা বলছো না কেন? মাহি থেমে আকাশের দিকে ফিরে বলল, জানি না সে বেঁচে আছে কিনা, মারা গেছে, কখনো দেখিনি তাকে, বাবাও তাকে নিয়ে কিছুই বলতো না। ও জানো তো, আমারও মা নেই। আমার ছোট ভাই আদিবের ডেলিভারির সময় ডাক্তার বলেছিল তারা যে কোনো একজনকে বাঁচাতে পারবে। এটা শুনে আম্মু নিজের জীবন দিয়ে আদিবকে বাঁচায়। আকাশ এটা শুনে মুখ তুলে মাহির দিকে তাকায়। সে দেখে ওর চোখে পানি। কিছুক্ষণ তাকিয়ে নিজেকে সামলে নিয়ে বলে, চলুন, অনেক রাত হয়ে গেছে, বাসায় যেতে হবে। মাহি ওর চোখ মুছে হাঁটা শুরু করলো। এশার আজান দিচ্ছে মসজিদে। আকাশ মাত্র বাড়িতে এসেছে। এসেই হাত মুখ ধুয়ে খাবার খেতে গেলে দেখে সব কিছুই নষ্ট হয়ে গেছে। আকাশ সকালে রান্না করে আর সারাদিন সেটাই খায়। ভাঙা আলমারির উপর রাখা বইমটা পেরে নিল, সেটাতে চিড়ে রাখা। খাটের উপর আধো শোয়া হয়ে বই পড়ছে আর চিড়ি খাচ্ছে। তখনই মনে পড়ল কিছুক্ষণ আগে বলা মাহির কথাটা। আকাশ মাহিকে ওর বাড়ির সামনে দিয়ে চলে আসছিল, তখন মাহি বলে, ওই। আকাশ পেছনে ফিরে ওর দিকে তাকায়। একটু হাসার চেষ্টা তো করতেই পারো, সারাক্ষণ হপ করে থাকতে ভালো লাগে? আকাশ কিছু না বলে সেখান থেকে চলে আসে। আকাশের হাতে একটা ছোট্ট আয়না, নিজের চেহারা দেখছে। হাসার চেষ্টা করলেও পারল না। হাসতে হাসতে তাই আয়নাটা পাশে রেখে দিল। পরের দিন কলেজে নোটিশ দিল, ইন্টার পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে। ক্লাস শেষ করে আকাশ অফিসে যায় টাকার পরিমাণটা শুনতে। স্যারেরা বলে ৬,০০০ মতো টাকা লাগবে পুরো বছরের বেতন মিলিয়ে। মন খারাপ করে অফিস রুম থেকে বের হলো আকাশ। একটাই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, কিভাবে এতগুলো টাকা জোগাড় করবে। তখন কেউ একজন এসে আকাশের পিঠে টোকা দিল। আকাশ পেছনে ফিরে দেখে কেউ নেই, তাই সে সামনের দিকে তাকাতেই দেখে তার সামনে দাঁড়িয়ে মাহি ৩২ পাটি দাঁত বের করে হাসছে। কি হয়েছে, মনে কালো মেঘ কেন জমেছে? মানে? মানে মন খারাপ কেন? এমনি। এটা বলে আকাশ হাঁটতে শুরু করে। মাহিও আকাশের সাথে হাঁটছে। একটা সত্যি কথা বলি, তোমরা দেখতে সাউথ মুভির ভিলেনদের মতো লাগে। ও। মাহি গিয়ে আকাশের সামনে দাঁড়ায়। শুধু ও? এই তুমি এত নিরামিষ কেন? হ্যাঁ জানি না। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা লিটন এই সব কিছু দেখছে। মাহি আকাশের সাথে হেসে হেসে কথা বলছে। এটা কেন ওর সহ্য হচ্ছে না। আচ্ছা, শেষ কবে হেসেছ? আকাশ মাহির দিকে তাকিয়ে রইল, কিছুই বলল না। বলো না। আপনার বন্ধুরা আপনার জন্য অপেক্ষা করছে, তাদের কাছে যান। ওটা তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার কথা বলো। ওদিকে লিটন রাগে পুড়ে জ্বলে যাচ্ছে। তখন মিলন ওর কাছে গেল। লিটনের এমন অবস্থা দেখেও বলল, এ বন্ধু, কি হয়েছে তোর, এমন দেখাচ্ছে কেন? গেটের দিকে তাকা, বুঝতে পারবি। আজ শুক্রবার, কলেজ বন্ধ। সপ্তাহে এই একটা দিন আকাশ সকালে ফেরি করতে বের হয় আর বিকালে মাঠে ছেলেদের সাথে ক্রিকেট খেলে। আকাশ অনেক ভালো বল করতে পারে। কিরে, আজ এত দেরি হলো আসতে? আকাশ মাঠে আসতে আসতে বলে, আর বলিস না, ঘুমাই গেছিলাম একটু, তোর কলে ঘুম ভাঙলো। আচ্ছা সমস্যা নেই, আজকে ভালো করে বল করিস, না হলে কিন্তু আমার ৫০০ টাকা জলে যাইব। কার তাকে খেলা দিলি? আর বলিস না, ওই রফিকের বাচ্চা রাগ উঠাইয়া দিল, তাই আর কি। আকাশেরা ১০ ওভারে ১২০ রান করলো। এবার ওদের বল করতে হবে। প্রথম ওভারে আকাশ শুরু করলো। মাহি ওর ভাইকে নিয়ে হাঁটতে বের হয়েছিল। হাঁটতে হাঁটতে মাঠের দিকে চলে এসেছে। তখন আদি বলে ওঠে, আপু দেখো, ওই যে খেলনাওয়ালা ভাইয়াটা না? মাহি তাকিয়ে দেখে আকাশ বল করছে, আর বল করার সাথে সাথে ব্যাটিংটা বলটাকে উড়িয়ে ছক্কা মেরে দিল। আর পড়বে না, বলটা এই দিদি সামনে এসে পড়ল। আকাশ প্রথম বলেই ৬ খেয়ে
মন খারাপ করে বলের দিকে তাকালো। সে দেখে মাঠের পাশে মাহি আর ওর ভাই দাঁড়িয়ে আছে। কোনো সমস্যা নেই, তুই তোর মতো করে বল কর। আকাশ পরের বল করে সেটা ডট বল আর পরেরটাতে বোল্ড আউট হয়ে যায় ব্যাটিং। এটা দেখে মাহি আদি লাফিয়ে ওঠে। বলেছিলাম তোর মতো করে কর, দেখলি তো, এভাবে করে জিতিয়ে দে ভাই। অবশেষে আকাশেরা ম্যাচটা জিতল। 4 ওভার বল করে 5টা উইকেট নিয়েছে আকাশ। এভাবে চলে গেল আরো কটা দিন। মাহি প্রায় সব সময় আকাশকে জ্বালাতে ওর পেছন লেগে থাকে। প্রথমে অসহ্য লাগলেও সময়ের সাথে কেন যেন আকাশের এসব ভালো লাগতে থাকে। লিটন এসব দেখে আর জ্বলে। আকাশ এই দিনটার কথা কখনো ভুলবে না। দিনটা ছিল সোমবার, তারিখ 14 ফেব্রুয়ারি। মাহি একটা গোলাপ ফুল আকাশের দিকে এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। মাহির হঠাৎ এমন কথা বলাতে আকাশ অনেকটাই অবাক হয়। হাঁ করে তাকিয়ে থাকে মাহির দিকে কিছু সময়। কি হলো, কিছু বলছো না যে? রিলেশন করবে আমার সাথে? আরে কি সব, মানে এইসব কি? কেন? কেন মানে? ভালোবাসি তাই। মজা করছেন তাই না? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি মজা করছি? কিন্তু আমি তো একজন সামান্য ফেরিওয়ালা, সবাই আপনাকে কথা শোনাবে। লাইফটা আমার, তাই সিদ্ধান্তটাও আমার। এতে কে কি ভাবলো সেটা নিয়ে আমি ভাবি না। এখন তুমি বলো, পছন্দ করো আমাকে, রিলেশন করবে আমার সাথে? আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না। আকাশকে এইভাবে চুপ হয়ে থাকতে দেখেই মাহি বলে, ও বুঝে গেছি, তুমি আমাকে পছন্দ করো না। আমি সেটা কখন বললাম? তার মানে পছন্দ করো? আরে আপনি তো ফাঁসাচ্ছেন। তো তুমি কি ফাঁসতে রাজি আছো? আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মাহি হেসে আকাশকে জড়িয়ে ধরে। কিছুটা দূরে গাছের পেছনে দাঁড়ানো লিটনের হাত থেকে ফুলটা মাটিতে পড়ে গেল। আজ সে মাহির জন্য ফুল কিনে এনেছিল, ভেবেছিল মনের সব কথা আজকে ওকে বলে দেবে, কিন্তু এসেই এসব দেখে। আকাশ আর মাহি অনেক সুন্দর সময় পার করতে থাকে। ইন্টার পরীক্ষা শেষ হয়, আকাশ অনেক ভালো রেজাল্ট করে। এটা শুনে মাহি অনেক খুশি হয়। ভার্সিটিতে ভর্তি হতেই আকাশ আর মাহির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, কারণ দুইজন দুই ভার্সিটিতে চান্স পেয়েছে। আকাশ সরকারি ভার্সিটিতে আর মাহি প্রাইভেট ভার্সিটিতে। প্রথম প্রথম অনেক সময় কাটাতো ওরা দুজন মিলে, কিন্তু সময়ের সাথে সাথে দূরত্ব বাড়তেই থাকে। নতুন ভার্সিটিতে মাহির নতুন বন্ধুরা হয়েছে। আকাশ একদিন ওদের সাথে কথা বলে বুঝতে পেরেছে ওর বন্ধুরা আকাশকে পছন্দ করে না, কারণ সে গরিব, ফেরিওয়ালা, কোনো স্টেটাস নেই। একদিন তো মাহি আকাশকে বলেই দেয়, তুমি কি অন্য কোনো কাজ করতে পারো না? কোনো কোম্পানির কাজ বা কোনো দোকানে থাকতে পারো না? এসব ফেরি টেরি করা বাদ দিয়ে। সেই ছোটবেলা থেকে করে আসছি, কি করে বাদ দিই বলো? হ্যাঁ, এই জন্য তো বলছি। আর কতদিন এক কাজ করবা? এবার একটু নতুন কিছু করার চেষ্টা করলেও তো পারো। আকাশ মাহির মুখ ধরে উপরে তুলে বলে, কি হয়েছে তোমার আজ? আমার কাজ নিয়ে পড়লে কেন? মাহি একটু রেগে মুখ থেকে আকাশের হাতটা সরিয়ে দিয়ে বলে, কারণ আমার আর ভালো লাগছে না। সবাই বলে আমি একজন টোকাই ফেরিওয়ালার গার্লফ্রেন্ড। আর কত সহ্য করবো আমি? আকাশ এটা শুনে একটু কষ্ট পায়, খারাপ লাগে। সে জানতো সবাই এটাই বলবে। তো আমাকে নিয়ে কোনো কথা না বললেই হয়। আর তুমি তো বলতা, লোকে কি বলে তাতে তোমার কিছু যায় আসে না। জানি না, ভালো লাগছে না, আমি বাড়ি যাচ্ছি। আকাশ আটকালো না রোকে। ও বুঝতে পেরেছে মাহি কোনো কিছু নিয়ে টেনশনে আছে, সময় হলে সব ঠিক হয়ে যাবে। এভাবে দিন চলতে থাকে আকাশ আর মাহির। আকাশ ওকে কল করলে তেমন রিসিভ করে না, রিসিভ করলে রেগে রেগে কথা বলে। দেখা তো করেই না বললেই চলে। একদিন আকাশের খুব দেখতে ইচ্ছে করছিল মাহিকে, তাই ও সোজা ওর ভার্সিটিতে চলে গেল। গিয়ে আকাশ দেখে মাহি বসে 4-5 জনের সাথে বসে হেসে হেসে গল্প করছে, তার মধ্যে 2 জন ছেলে। আকাশ ওর পকেট থেকে ফোনটা বের করে মাহিকে কল দিল। ফোনটা বেজে ওঠায় মাহি ফোনের স্ক্রিনে তাকালো। নামটা দেখতে ওর মুখের হাসিটা যেন বিলীন হয়ে গেল। ওর পাশে বসে থাকা মেয়েটা বলে, ওই ফকিরটা কল করেছে নাকি? মাহি এটা শুনে কলটা কেটে দেয়। আরেক ছেলে বলে, তুই যে কি দেখে ওকে পছন্দ করলি কে জানে। না আছে ওর ভালো চেহারা, না আছে টাকা পয়সা, তার উপর কি করে, রাস্তায় রাস্তায় ফেরি করে মাল বিক্রি করে। বলে সবাই হো হো করে হেসে উঠল। এইসব শুনে আকাশ আর সেখানে দাঁড়ালো না। এসব কথা শুনে ওর খুব খারাপ লাগছে, নিজের জন্য না, মাহির জন্য। এসব কথা কেউ ওকে বললে ও গায়ে নিত না, কিন্তু আজ এসব কথাগুলো তার জন্য মাহিকে শুনতে হচ্ছে। সেদিন রাতে আকাশ মাহিকে কল করে। প্রথম কলেই কলটা রিসিভ হয়। বলো। কেমন আছো? আছি ভালোই, তুমি? আমিও ভালো আছি। মন খারাপ নাকি তোমার?
জানি না। মনে হচ্ছে তো তাই। জানোই যখন, তখন জিজ্ঞাসা করছো কেন? হ্যাঁ, এভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবো? আমি তো এমনভাবেই কথা বলি। আকাশ একটু চুপ থেকে বলে, ও, আচ্ছা, তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবা না? আর কত সহ্য করব আমি? সব সময় তোমার জন্য আমাকে পচতে হয় কেন? হ্যাঁ, আকাশ কিছু বলে না। তুমি না আসলে একটা লুজার। নিজে তো জীবনে হেরেছো, আর এখন আমাকেও হারাচ্ছ। এটা বলেই মাহি কলটা কেটে দেয়। আকাশ ফোনটা আস্তে আস্তে কান থেকে নামায়। আর এর কিছুদিন পরেই কি হলো আপনারা তো জানেন। 1.5 বছরের সম্পর্ক 1.5 মিনিটেই শেষ করে দিয়ে চলে গেল মাহি। আকাশ অশ্রু ভেজা চোখে মাহির যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওখান থেকে সোজা বাড়িতে চলে এসে বিছানায় শুয়ে পড়ে। চোখের পানি কানে এসে পড়েছে। সারা রাত চলে গেল। আকাশ দু চোখের পাতা এক করতে পারে না। সকালে ফজরের আজানের সুর কানে আসতেই উঠে মসজিদে চলে যায়, নামাজ পড়ে, একটু হাঁটাহাঁটি করে আর ভাবতে থাকে ওর লাইফটা কেমন, এসব কেন হলো তার সাথে। মসজিদে হুজুর বলেছিল আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই তিনি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আকাশ নিজেই নিজেকে বলতে থাকে, ও তোর লাইফ থেকে চলে গেছে, তাই বলে কি সব কিছু থেমে গেছে? আরে তুই তো পুরা কয়লা রে, এইটুকু তাপে তোর কিছু হবে না। আগেও একা ছিলি, এখন একা আছিস। সব কিছু বলে নতুন করে শুরু কর। হ্যাঁ, নতুন করে সব কিছু শুরু করবো। একটা কাগজে বড় বড় করে লিখে রাখে বাবার স্বপ্ন পূরণ করতে হবে, একজন সম্মানী মানুষ হতে হবে। এটা সে যেখানে বসে পড়ে সেখানেই লাগিয়ে রাখে। আকাশ নিজের রাগ আর কষ্ট বইয়ের উপর ঝাড়তে থাকে। কাজ করা আর পড়া, এইটাই ওর লাইফের মূল বিষয় হয়ে ওঠে। সময় অনেক জলদি চলে যায়, তাই না? দেখতে দেখতে আকাশের ভার্সিটি লাইফ শেষ হয়ে গেল। এই বছরে মাহির সাথে অনেকবার আকাশের দেখা হয়েছে। নতুন একটা ছেলে পেয়েছে ও, ওর সাথেই ঘোরাফেরা করে। মাহি আকাশের দিকে তাকালেও আকাশ কখনোই একটা বারের জন্য আর তার দিকে ফিরে তাকায়নি। এখন আকাশের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে সিভিল সার্ভিস এক্সাম। দেশের জন্য কিছু একটা করতে চায় সে। 5 বছর পরে আকাশের অবস্থা এখন অনেক খারাপ। মুখে বড় বড় দাড়ি, পরনে একটা লুঙ্গি আর একটা সেন্ডু গেঞ্জি, স্যান্ডেল পায়ে দেওয়া। একটা ভ্যানে করে বিভিন্ন রকমের সবজি নিয়ে সেগুলো রাস্তায় রাস্তায় বিক্রি করছে। কিছুটা দূরে 2টা ছেলে একটা টং দোকানে চা খাচ্ছে। তখন ওদের সামনে দিয়ে একটা মেয়ে গেল। রাস্তায় এখানে মানুষজন অনেক কম, নেই বললেও চলে। ছেলে দুটো জলদি চায়ের টাকা দিয়ে মেয়েটার পেছনে চলে গেল। তখনই হঠাৎ করে মেয়েটার সামনে একটা গাড়ি চলে এলো। এই যে মেয়েটা একটু ভয় পেয়ে পেছনে তাকাতেই দেখে ছেলে দুটো ওর দিকেই তাকিয়ে হাসছে। ওদের মধ্যে একটা ছেলে বলল, হ্যাঁ ডার্লিং, চলো যাওয়া যাক। বলেই মেয়েটাকে ধরে গাড়িতে তুলতে যাবে, তখন পেছন থেকে কেউ একজন বলে উঠল, তুমি যেখানে আমি সেখানে। সে কি জানো না? ছেলে দুটো পেছনে আকাশের দিকে তাকিয়ে দেখে। গাড়ির ভেতর থেকে আরো কয়েকটা ছেলে বেরিয়ে আসে। সবাই আকাশের দিকে রেগে তাকিয়ে আছে। ওই কে পেশালা তুই? ওই ছেলের কথা বলা শেষ হতেই আকাশ ওর পেছন থেকে একটা পিস্তল বের করে ওর পায়ে গুলি করে দেয়। এটা দেখে সেখানে থাকা বাকি সবাই ভয় পেয়ে পালাতে গেলে কয়েকজন বন্দুকধারী লোক এসে তাদের ধরে ফেলে। আকাশ মাটিতে পড়া রক্তাক্ত ছেলেদের কাছে গিয়ে নিচু হয়ে বলে, তোর নতুন বাপ। মেয়েটা আকাশের কাছে এসে স্যালুট দেয়। অনেক ভালো কাজ করছো তুমি। ধন্যবাদ স্যার। আকাশ ওর মুখে থাকা নকল দাড়িটা খুলে ফেলল। একজন দৌড়ে এসে আকাশকে একটা শার্ট দিল। ছেলেটার নাম রিমন, আকাশের ড্রাইভার। বর্তমানে আকাশ একজন আইপিএস অফিসার। ওর বাবার স্বপ্ন পূরণের জন্য আছে এখানে। জীবনে অনেক টানাপোড়েন সে দেখেছে, তবুও বাস্তবতার কাছে কখনো হার মানেনি। কিছু দূর সামনে যেতেই আকাশের সামনে একটা গাড়ি চলে আসে। আকাশ সেটাতে উঠে পড়ে। স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। লুঙ্গিতে আপনাকে সেই লাগছে যেন সাউথের কোনো ভিলেন। আকাশ ল্যাপটপে কিছু কাজ করছিল। ভিলেন শব্দটা শুনে সে মাথা উঁচু করে রিমনের দিকে তাকালো, কারণ এটা সে আগেও কারো থেকে শুনেছে। এরপর থেকে এমন কথা আর কখনো বলবি না। জি স্যার, সরি স্যার। একটা বাড়ির সামনে এসে গাড়িটা থামলো। বেশ সুন্দর দেখতে। আকাশ গাড়ির দরজা খুলে নেমে পড়ল। দরজায় নক করতে একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দেয়। আকাশ বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে বলে, আয়াত কোথায়? মাত্র ঘুমালো। আকাশ একটা রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো। বাচ্চাদের রুম এটা, বেশ সাজানো, দেয়ালে পশু পাখির ছবি আঁকানো। রুমের মাঝখানে বেডে একটা 3.5 বছরের পিচ্ছি মেয়ে শুয়ে আছে। নাম আয়াত, আকাশের মেয়ে।
আকাশ ওর কপালে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে গেল। আকাশ ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে কেউ একজন তাকে 13 বার কল করেছে। দেখতে দেখতে আবার কল চলে এলো। মন্ত্রী তাকে কল দিচ্ছে, এটা দেখে সে জলদি কলটা রিসিভ করলো। স্যার। কোথায় থাকো? হ্যাঁ, কতবার কল দেওয়া লাগে? সরি স্যার, ওয়াশরুমে ছিলাম। যেখানে থাকো এখনই অফিসে আসছো, ফার্স্ট। ওকে স্যার। আকাশ রেডি হয়ে নিচে আসতেই দেখে আয়াত ড্রয়িং রুমের সোফাতে বসে আছে। চোখে মুখে এখনো ঘুম, মাথার দুপাশে দুটো ঝুঁটি করা। আরে এটা আমি কাকে দেখছি? এটা কি আমার পিচ্চি প্রিন্সেস? আয়াত হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আকাশ ওই মহিলাটাকে ডেকে বলে, খালা, ওর খেয়াল রাখেন, আমাকে বের হতে হবে। আকাশ চলে যাচ্ছিল তখন আয়াত বলে, আব্বু, আমিও তোমার সাথে যাব। আকাশ আয়াতের কাছে এসে বলে, আব্বু তো কাজে যাচ্ছে, তুমি ওর নানুর সাথে দেখো। আব্বু আসার সময় তোমার জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসবে। অনেকগুলো আনবে তো? অনেকগুলা নিয়ে আসবে। এখন একটু আদর করে দাও। আয়াত আকাশের কপালে চুমু দিয়ে দিল। আকাশের সামনে একটা ফাইল রাখলো মন্ত্রী সাহেব। দেখো, এখন যা করার তোমাকেই করতে হবে, কারণ এটার জন্য তুমি বেস্ট। ওপর থেকে অনেক চাপ আসছে এটার জন্য। আচ্ছা, আপনি চিন্তামুক্ত থাকুন, আমি এটা দেখছি। গুড, কালকে তুমি তোমার টিম পেয়ে যাবে। আচ্ছা স্যার, আমি এখন আসি। রাতের বেলা আকাশ টেবিলে বসে ফাইলটা ভালোভাবে দেখছিল। এই কেসটা তাকে দেওয়া হয়েছে দুটো কারণে। প্রথমত, আকাশ একজন বেস্ট অফিসার, আর দ্বিতীয়ত এটা আকাশের নিজ এলাকার কেস। ছোট থেকেই যেখানে বড় হয়েছে সেখানকার একটা মাদক ব্যবসায়ীর কেস। ফাইলের পেজ উল্টাতে উল্টাতে আকাশের চোখে একজনের ছবি বেঁধে যায়। সেটা তারই একমাত্র বন্ধু আলমগীরের। পরের দিন সকালে আকাশের ঘুম ভাঙতেই আকাশ উঠে ড্রয়িং রুমে গিয়ে বলে, কালা, এক কাপ কফি কড়া করে দিও, মাথাটা জিম ধরে আছে। আকাশ পেপার পড়তে থাকে, তখন ওর সামনে কফি চলে আসে। ও সেটা নিয়ে খেতে খেতে বলে, আয়াত উঠেছে কিনা একটু দেখাতো। বলে আকাশ চোখ তুলে তাকাতেই দেখে একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। আকাশের কথা শুনে মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যেতে গেলে আকাশ ওকে থামিয়ে দেয়। হ্যাঁ, এই কে তুমি? এখানে কি করে এলে? মেয়েটা আকাশের কথা শুনে অবাক হয়। মেয়েটার নাম পরি। আরে কি কোন স্যার, কালকে রাইতেই তো খালা আমনারে কইলো হ্যাঁ দেশে যাইবো, হ্যার জন্যই তো মোরে এখানে রেখে গেছে। আকাশের মনেই ছিল না কালকে বিকালে খালা বলেছিল তার বোনের মেয়ের কথা। তুমি খালার বোনের মেয়ে, তাই তো? জি ঠিকই কইছেন, মুই মোর খালার বোনের মাইয়া। ঠিকভাবে শুদ্ধভাবে কথা বলতে পারো না? জি স্যার, পারি তো। তাহলে সেভাবেই বলো। ওকে স্যার। আকাশ একটু অবাক হয়ে বলে, ইংলিশ লেখাপড়া জানো নাকি? জি স্যার, অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা কয়েকদিন আগে শেষ হলো। আকাশ এটা শুনে আরো অবাক, কারণ আকাশ এটা একটু ভাবতে পারেনি। আমার মেয়ের খেয়াল রাখতে পারবে তো? আগের কোনো অভিজ্ঞতা আছে? পরি একটু হেসে বলল, জি স্যার। পরি অনেক গরিব ঘরের মেয়ে। ওর পরে 3 ভাই বোন আছে, তাদের কোলে পিঠে করে মানুষ করেছে ও। আকাশ রেডি হয়ে আয়াতের কপালে চুমু দিয়ে চলে গেল। আয়াত খাবারের টেবিলে বসে খাবার খাচ্ছে। আকাশ আজকে নিজেই গাড়ি চালাচ্ছে, তবে বাড়িতে, কারণ নতুন একটা মেয়ে আজকে ওর মেয়ের সাথে। আকাশ না তো তাকে চেনে না জানে মেয়েটা কেমন, তবে খালা বলেছিল তার উপর ভরসা রাখতে, ও নাকি ভালো একটা মেয়ে। আকাশ ওর পুলিশ স্টেশনে এসে একজনকে ডেকে পরীর সব খবরাখবর নিতে বলে। কিছু সময় পরে কয়েকজন লোক স্টেশনে আসে। এরা সবাই সিআইডির লোক। তাদের ভেতরে একজনকে আকাশ চেনে, নাম আবির। সূর্যাস কোন দিক থেকে উঠেছে যে গ্রেট মিস্টার আবির আমার স্টেশনে পা রেখেছে? আমি এখন একটুও মজার মুডে নেই মিস্টার আইপিএস। তো কিসের মুডে আছেন? আবির কথা ঘুরিয়ে বলে, ইনি হচ্ছেন জাকির সাহেব, ইনি ওমর, আর ইনি হচ্ছেন মিস নীলা। নীলা নামটা শুনে আকাশ উকি দিয়ে ওনার চেহারাটা দেখার চেষ্টা করলো। নীলা মেয়েটাও ওমরের পেছনে লুকানোর বৃথা চেষ্টা করছে, তবু আকাশ তাকে দেখে চিনে ফেলে। এই নীলা হচ্ছে আকাশের সেই কলেজ জীবনের নীলা, যে কিনা আকাশকে নিয়ে কত মজা করেছে, খারাপ কথা শুনিয়েছে। আরে আবির সাহেব, আপনি কি জানেন নীলা ম্যাম আর আমি কিন্তু সেম কলেজের? এটা শুনে ওর অনেকটাই অবাক লাগে। আরে এটা তো আমি জানতাম না, আর নীলাও কখনো বলেনি। আকাশ নীলার দিকে তাকিয়ে বলে, হয়তো আমাকে তার মনে ছিল না। নীলা মাথা নিচু করে বসে আছে। আর একটা মজার কথা শুনবেন? বলুন। নীলা আকাশের দিকে তাকিয়ে পরে ভাবে,
এই বুঝে আকাশ সব কিছু বলে দিল। সে আর তার বন্ধুরা মিলে আকাশের সাথে কেমন ব্যবহার করত। নীলা কথা ঘুরানোর চেষ্টা করতে গিয়ে বলে, এবার মিশনের ব্যাপারে কথা বলা যাক। আকাশ নীলার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ সেটাই তো বলছি, কেসটা আমাদের সেই পুরনো কলেজটাকে ঘিরে। এরপর আকাশ সবাইকে বোঝাতে থাকে তাদের কি কি করতে হবে। সব কাজ শেষ করতে করতে বিকেল হয়ে গেছে। আকাশ গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। দরজাতে নক করতে পরি দরজা খুলে দেয়। আকাশ ভেতরে এসে দেখে আয়াত বড় একটা কাগজে কিছু আঁকানোর চেষ্টা করছে। আকাশ পরীকে বলে, খালার সাথে কথা হয়েছে? কবে আসবে এমন কিছু বলেছে? বলছে সপ্তাহখানিক সময় লাগবে। ও বলি আয়াতের কাছে গেল। আকাশ কখনো হাসে না, শুধুমাত্র আয়াতের সাথে যখন সময় কাটাই তখন একটু হাসে। আমার রাজকন্যাটা কি করে? আপু, আমি তোমাকে আর আম্মুকে আঁকাচ্ছি। এটা শুনে আকাশ একটু অবাক হয়। মুখের হাসিটা নিমিষেই গায়েব হয়ে যায়। আম্মু মানে? আয়াত কিছু বলে না, হাত দিয়ে দেখায়। আকাশ দেখে আয়াত একটা পুরুষ আর একটা মহিলার ছবি এঁকেছে, আর তাদের হাত ধরে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মেয়ে যার মাথায় চুল, দুই পাশে চুটি করে বাঁধা, ঠিক যেমনটা আয়াতের কাছে। এইটা তুমি, ওইটা আম্মু, আর এটা আমি। আকাশ আয়াতের নাকের ডগা ধরে বলে, বাহ, আমার পরি। এটা বলে আকাশ থেমে গিয়ে পরীর দিকে তাকায়। দেখে সে তার দিকে কেমন করে তাকিয়ে আছে। বাহ, আমার রাজকুমার এটা কত সুন্দর আঁকাতে পারে। আয়াত এটা শুনে খিলখিল করে হাসতে থাকে। সেদিন রাতে আকাশ ল্যাপটপে কেসটার ব্যাপারে আরও কিছুর খোঁজ করছিল। তখন ড্রয়িং রুম থেকে কিছু একটার আওয়াজ এলো। আকাশ বসা থেকে উঠে দরজার দিকে গেল। সিঁড়ি দিয়ে নামতেই দেখে কেউ ফিসফিস করে কথা বলছে। ড্রয়িং রুম পুরো অন্ধকার হয়ে আছে। সেখানে এসে দেখে ওখানে পরি দাঁড়িয়ে আছে, আর খাবার টেবিলের উপর বসে পা দুলিয়ে আয়াত আইসক্রিম খাচ্ছে আর হাসছে। তোমার বাবা যদি জানতে পারে তুমি এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছ আর আমি পাহারা দিচ্ছি, তাহলে না আমাকে এখান থেকে লাত্তি মেরে ফুটবলের মতো তাড়িয়ে দিবে। আয়াত এটা শুনে হেসে ওঠে। কি হচ্ছে এখানে? আয়াত আকাশের দিকে তাকাতে ওর হাত থেকে আইসক্রিমটা নিচে পড়ে যায়। হঠাৎ পেছন দিক থেকে আওয়াজ শুনিয়ে পরি লাফিয়ে ওঠে। জি, আমরা পানি নিতে এসেছিলাম। আয়াত পরির পেছনে গিয়ে লুকায়। দুজন একসাথে? জি, মানে আয়াতের একা ঘুমাতে ভয় করছিল, আর আপনি নাকি ল্যাপটপে কাজ করছিলেন, তাই ও আমার কাছে এসেছিল। আকাশ আয়াতের দিকে তাকায়। সে পরির হাত ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ আয়াত প্রতিদিন একটার বেশি আইসক্রিম খেতে পারবে না, কিন্তু আজ সেখানে 3টা খেয়ে ফেলেছে। তার উপর এখন হালকা শীত পড়ছে। আকাশ একটু ভেবে আয়াতকে কাছে ডেকে বলল, মামনি, তুমি আমার রুমে যাও, আমি এক্ষুনি আসছি। আয়াত কোনো কথা না বলে গুটি গুটি পায়ে সেদিকেই হাঁটা ধরল। আয়াত সহজে কাউকে আপন ভাবতে পারে না। খালাকে আয়াতকে সে ছোটবেলা থেকেই দেখাশোনা করে এসেছে, কিন্তু কখনো আয়াতকে তার সাথে এমনভাবে হাসতে দেখেনি। পরিও নিজের রুমে যাচ্ছিল, তখন আকাশ বলে, মিস পরি, আপনাকে আমি যেতে বলিনি? পরি সেখানে দাঁড়িয়ে পেছনে ঘুরে তাকায়। দিনে একটা আইসক্রিম, বেশি হলে 2টা, মনে থাকবে? জি স্যার। পরি এটা বলে চলে যাচ্ছিল। এক্সকিউজ মি মিস পরি, এখন আপনাকে যেতে বলিনি। পরি আবার দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। আপনার যা যা আছে সব কিছু প্যাকিং করে নিন। পরি এটা শুনে অনেকটাই অবাক হয়। পরি ভাবে এই বুঝি তাকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। কয়েকদিনের জন্য আমাকে কোথাও যেতে হবে, সাথে আয়াতও, তাই আপনারও সেখানে যাওয়া জরুরি। জি স্যার। আকাশ গিয়ে দেখে আয়াত মন খারাপ করে শুয়ে আছে। আকাশ গিয়ে ওর পাশে শুয়ে পড়ল। আপু, হুম, পরি আন্টিকে বকা দিছো তাই না? জানো তার কোনো দোষ ছিল না, আমি ওনাকে জোর করে নিয়ে গেছিলাম। আকাশ আয়াতের মাথায় একটা চুমু দিয়ে বলে, পাগলি মেয়ে আমার, তোমার আন্টিকে আমি কিছুই বলিনি। আয়াত হেসে খুশি হয়ে বলে, সত্যি? এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। পরি হাতে বাটন একটা ফোন। সে ওর বড় ভাইয়ের নাম্বারে কল করলো। পরির পরিবারের লোক সংখ্যা 8 জন। পরির বাবা ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে। পরিবারের উপার্জনকারী বলতে বড় ভাই আর সে নিজেই। ওর বড় ভাইয়ের নাম মাহিন। বল পরি। ভাই, আমাকে কয়েকটা দিনের জন্য বাইরে যেতে হবে মেয়েটার সাথে। কোথায়? সেটা তো বলেনি। আচ্ছা শোন, নিজের খেয়াল রাখিস। আমার কি হবে জানিস তো, পুলিশের সাথে আছি। শোন, মাকে বলে দিস, আর আমার কিছু জমানো টাকা দাদির কাছে আছে, লাগলে নিস। আচ্ছা, রাখি তাহলে। কল কেটে দিল। পরিরা 5 ভাই বোন, দাদি আর বাবা মা, এটাই ওদের পরিবার।
প্রথমে ওদের সংসার অনেক ভালোই চলতো। পরীর বাবা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত। পরীর বয়স যখন 13, তখন ওর বাবা স্ট্রোক করে, ফলে এক সাইড পার্মানেন্টলি প্যারালাইজড হয়ে যায়। সেখান থেকেই শুরু হয় ওদের জীবন সংগ্রাম। পরের দিন সকাল সকাল ওরা বের হয়ে যায়, উদ্দেশ্য নিজের সেই পুরনো এলাকা। আকাশ নিজেই গাড়ি চালাচ্ছে, আর পেছনের সিটে পরী আর আয়াত বসে আছে। আয়াতকে এভাবে হাসতে আকাশ অনেক কম বাড়ি দেখেছে। মেয়েটা সত্যিই অনেক ভালো। আকাশ পরীর সম্পর্কে সব খবরাখবর নিয়েছে। জার্নিটা অনেক লম্বা, সেই সকালে বের হয়েছে, এখন বিকেল, এখনও গাড়ি চলছে। আয়াত ঘুমিয়ে গেছে অনেক আগে। পরীর চোখটাও ভারী হয়ে এসেছে। গাড়ির জানালা হালকা খোলা, সেখান থেকেই ফুরফুর করে বাতাস আসছে। এতে পরীর মাথা থেকে ওড়নাটা পড়ে যায়। আকাশ সামনের লুকিং গ্লাসে তাকিয়ে দেখে আয়াত পরীর হাতে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। পরীর দিকে তাকাতেই দেখে বাতাসের মুখের সামনে কিছু চুল চলে এসেছে। পরী এতে অনেক কিউট লাগছে। মেয়েটার ডান গালের নিচে ছোট্ট একটা তিল আছে, সেটার মুখের সৌন্দর্যটা অনেক বাড়িয়ে দিচ্ছে। আকাশ জলদি পরীর দিক থেকে নজর সরিয়ে নিল। নিজের উপর রাগ হচ্ছে এটা ভেবে ও এত সময় কি করছিল। একটা লোক বসে ভাত খাচ্ছিল, দেখতে হালকা মোটা মতো, মুখটা সাদা কালো দাড়িতে ভর্তি। এনার নাম রাজু ভাই, সবাই তাকে সমাজসেবক হিসেবে চেনে। তখন একজন লোক তার কাছে আসলো। রাজু খেতে খেতে তার দিকে মাথা নাড়িয়ে কি জন্য এসেছে সেটা জিজ্ঞেস করে। ভাই, শহরে নতুন অফিসার আসছে, সবাই বলছে ও নাকি অনেক ডেঞ্জারাস মাল। রাজু ওর আঙুল চাটতে থাকে, পরে প্লেটে হাত ধুয়ে নিচে পড়ে থাকা লাশটার কাঁধে থাকা গামছাটা দিয়ে হাত মুছিয়ে নিল। আগে আসুক, আমার পথে বাধা হোক, তারপরে দেখা যাবে কে বেশি ডেঞ্জারাস। সকালে আকাশ সোফাতে বসে চা খাচ্ছিল আর স্থানীয় একটা পত্রিকা পড়ছিল। আপাতত 3 দিন আকাশ ছুটিতে আছে। 3 দিন পরেই মিশন শুরু করতে হবে। কতদিন আকাশ ওর বাবার কবর দেখে না, তাই প্রথমত আকাশ সেখানে যেতে চায়। পরীকে বলে দিয়েছে আয়াতকে রেডি করে দিতে। কিছু সময় পরে সবাই রেডি হয়ে নিল, কিন্তু যাওয়ার সময় আয়াত জিদ করে পরীকে ছাড়া ও কোথাও যাবে না। পরে কোনো পথ না পেয়ে পরীকে ওর সাথে নিয়ে চলে যায় ওর বাবার কবরস্থানে। মামনি, এটা তোমার দাদুর কবর। কবর জিয়ারত করে ওরা ওখান থেকে বেরিয়ে পড়ে। পরী আর আয়াত আগেই আগে হাঁটছে আকাশ ওদের পেছনে। তখনই আকাশের চোখ পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। চোখ মুখ অনেকটাই ফোলাফালা, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মনে হচ্ছে কত মাস ভালোভাবে ঘুমায় না। মেয়েটার কেউ না, মাহি নিজেই। হঠাৎ ওদের চোখে চোখ পড়ে। আকাশ যেন এক মুহূর্তের জন্য থমকে যায় মাহিকে দেখে। মাহিও আকাশের দিকে তাকিয়ে আছে, হয়তো আগের থেকে স্মার্ট হয়ে গেছে, এজন্য এভাবে তাকিয়ে আছে। আকাশ হঠাৎ খেয়াল করে 4 বছরের একটা বাচ্চা ছেলে এসে তার হাত ধরল। তখনই সামনে থেকে আয়াত ডেকে ওঠে, আপু জলদি এখানে আসো। মাহি আকাশের থেকে নজর সরিয়ে আয়াতের দিকে দেখে। আয়াত পরীর হাত ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আসছি মামনি। আকাশ আয়াতের কাছে চলে এসে ওকে কোলে তুলে নেয়। পরী বাপ মেয়ের কাণ্ড দেখে হাসছে আর নিজের বাবার কথা মনে করতে থাকে। মাহি সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেল। সেদিন বিকেলে আকাশ ওর পুরনো বাড়ির দিকে গেল। উদ্দেশ্য আলমগীরের ব্যাপারে খোঁজ নেওয়া। এলাকায় আসতে সবাই আকাশকে চিনতে পারে। আকাশ ওদের পুরনো বাড়ির জায়গার সামনে দাঁড়িয়ে আছে। এখন ওখানে নতুন একটা বাড়ি করা। আসলে আকাশ যখন চাকরি পেয়েছিল তখনই ওই জায়গাটা বিক্রি করে দেয়। অনেকজনের কাছে আলমগীরের ব্যাপারে জানতে চায়, ওর একমাত্র বন্ধু বলে কথা। সব শেষে আলমগীরের মায়ের কাছে গিয়ে জানতে পারে আলমগীর রাজু নামের ওই নেতার সাথে কাজ করত। সন্ধ্যায় যখন আকাশ বাড়িতে ফিরছিল তখন আবির ওকে ফোন করে। আকাশ রিসিভ করে ওর মতোই রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকে। তখনই পেছন থেকে একটা গাড়ি বেপরোয়াভাবে তার দিকে আসতে থাকে। আকাশ সেদিকে ফোনে কথা বলতে ব্যস্ত। হঠাৎ সে কি মনে করে পেছনের দিকে তাকায়, দেখে গাড়িটা তার অনেকটাই কাছে চলে এসেছে। তখনই কেউ একজন আকাশের বাম হাত ধরে টান দেয়, ফলে ডান হাতে থাকা ফোন নিচে রাস্তায় পড়ে যায়। গাড়ির ভেতর থেকে তারা দেখে আকাশকে একজন রাস্তার উপরে টেনে নিচ্ছে। এটা দেখে গাড়ির ভেতর থেকে কেউ একজন মাথা বের করে আকাশের ডান হাতের দিকে ছুরি চালিয়ে দেয়। এতে অনেকটাই চোট লাগে আকাশের হাতের কনুইয়ের নিচে। গাড়িটা সেখান থেকে চলে গেল। আকাশ ওর হাত নাচিয়ে গাড়িটার দিকে তাকিয়ে আছে। পরে যে ওর হাত ধরে টান দিয়ে বাঁচালো তার দিকে তাকায়, সে আর কেউ না, রাজু ভাই নিজেই। আকাশ কেটে যাওয়া স্থানটা চেপে ধরে বলে, ধন্যবাদ ভাই আপনাকে। আরে স্যার, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমার দায়িত্ব। তবে হ্যাঁ, রাস্তায় চলার সময় ফোন ব্যবহার কইরেন না,
না হলে দেখা যাবে গাড়িটা আপনার গায়ের উপর দিয়ে চলে গেছে আর ছুরিটাও আপনার গলায় চলছে। জি, বুঝলাম না ঠিক। শুনলাম আপনি আমাকে খুঁজছেন, আমি সে রাজু ভাই। আকাশ এটা শুনে কিছু সময় চুপ থেকে বলে, রাজু 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 মাত্র যেটা ঘটলো এটা আপনারই প্ল্যান ছিল, তাই না? রাজু হেসে আকাশকে বলে, অনেক রক্ত বেরোচ্ছে, এখন আপনার হসপিটালে যাওয়া উচিত। আকাশ ওর হাতের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলে, খেলা তো শুরু হয়েই গেল, মনে হচ্ছে এই খেলায় অনেক মজা আসবে। সেটা তো সময় বলে দিবে। সন্ধ্যা হয়ে গেছে, এখনো আকাশ বাড়িতে আসেনি, ফোনটাও বন্ধ। আয়াত কিছু সময় পর বলছিল তার আব্বু কখন আসবে, এখন সে পরীর কোলে ঘুমিয়ে আছে। তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। পরী উঠে গিয়ে দরজা খুলে দিল। আকাশের চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। আয়াত কোথায়? একটু আগে ঘুমালো, সন্ধ্যার পর থেকে শুধু আপনার কথাই বলছিল। পরী হঠাৎ দেখে আকাশের হাতে রক্ত লেগে আছে। এটা দেখে একটু অবাক হয়ে বলে, আপনার হাতে রক্ত? আকাশ অন্য হাত দিয়ে সেটা ঢাকার চেষ্টা করে। ও কিছু না। আমি স্পষ্ট রক্ত দেখেছি। কিছু না বললাম তো। তাহলে হাত সরাচ্ছেন না কেন? দেখি হাতটা সরান। আকাশ পরীর দিকে তাকিয়ে বলে, একটু বেশি করে ফেলছো না? পরী দেখে আকাশ ওর দিকে তাকিয়ে এটা বলছে। পরী মাথা নিচু করে বলে, 1 বছর হসপিটালে নার্সের কাজ করেছি, এই জন্য। আকাশ আয়াতের পাশে বসে আছে আর পরী আকাশের হাতের ক্ষতস্থানটা পরিষ্কার করে দিচ্ছে। এমন কোনো কাজ বাকি আছে যেটা এখনো করনি? পরী একটু হেসে বলে, আমরা তো আর আপনাদের মতো বড়লোক না, গরিব মানুষ আমরা, বাঁচতে হলে কাজ করতেই তো হবে। কে বললো আমি বড়লোক? তোমরা কখনো 2 দিন শুধু মুড়ি খেয়ে কাটিয়েছো? কখনো রাস্তায় ফুল বিক্রি করেছো? পরী মাথা উঁচু করে আকাশের দিকে তাকালো, দেখে সে আয়াতের দিকে তাকিয়ে আছে। তোমার তো মা আছে, বাবা আছে, কিন্তু আমার জন্মের পর তো মাকে কখনো দেখিনি। আর 8 বছর বয়সে বাবাকে হারিয়েছি। আর আমার বাবা একজন দিনমজুর ছিল। এবার ভাবো আমি কোথায় বড়লোক হলাম। 17 বছর রাস্তায় রাস্তায় জিনিস বিক্রি করেছি আমি। আর এসব সরকারের, আমার কিছুই না। এসব বলে আকাশ পরীর দিকে তাকালো, দেখে নেয় এক নজরে তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ ওদের চোখে চোখ পড়তে পরী নিচের দিকে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করবেন, না জেনে এসব বলে ফেলেছি। আকাশ আর কিছুই বলে না। পরী আবার ওর কাজ করতে করতে বলে, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলো। আয়াতের মা কোথায়? মানে আপনাদের মাঝে কি ছাড়াছাড়ি হয়ে গেছে? আকাশ আয়াতের দিকে তাকিয়ে বলে, নেই, মারা গেছে। আকাশের জীবনের প্রথম কেসের আসামিদের অনেক বাজেভাবে মেরে আকাশ ওদের হসপিটালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য। এক ডক্টর ওদের চিকিৎসা করছিল, তখন ফ্লোরে পড়ে থাকা একটা মহিলার পাশে একটা বাচ্চা শিশু কান্না করতে থাকে। তবে কেউই বাচ্চাটার কাছে যাচ্ছে না, আর ওর মা চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। আকাশ এটা দেখে ওদিকে এগিয়ে যায়। আকাশকে দেখে বাচ্চাটা আস্তে আস্তে কান্না থামিয়ে দেয়। আকাশ বাচ্চাটাকে কোলে নিতে গেলে ওর মায়ের হাতে একটু ছোঁয়া লাগে, অনেক ঠান্ডা হয়ে আছে। আকাশ এটা দেখে মহিলার হাত ধরে পালস চেক করে দেখে তিনি মারা গেছে। আকাশ ডক্টরদের ডেকে বকা দিতে থাকে, কেমন ডক্টর এরা যে একটা রোগীকে বাইরে এভাবে ফেলে রেখেছে। উত্তরে একটা ডক্টর বলে তার কাছে নাকি কোনো টাকা ছিল না, তাই ওরা এমনটা করেছে। বাচ্চা মেয়েটা আকাশের কোলে ঘুমিয়ে আছে, ওর চোখের নিচে একটা তিল আছে, ঠিক সেম জায়গায় আয়াতেরও তিল আছে। পরী আকাশের হাত সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। পরের দিন আকাশ আর কোথাও বের হয় না, সারাদিন বাড়িতেই ছিল, ল্যাপটপের কাজ করেছে আর আয়াত আর পরীর দুষ্টুমি দেখেছে। আকাশের এটা দেখে ভালো লাগলো, পরী আয়াতকে নামাজ শিখাচ্ছে, কোথায় কি কেমন ভাবে করতে হয়। এর মাঝে আকাশেরও খেয়াল রাখছে কিছু লাগবে কিনা, কিছু সময় পর পর শুনছে। পরের দিন আকাশ থানাতে গেল, সবাইকে তাকে স্যালুট করে, ফুল দিয়ে সম্মান জানায়। থানাতে এসে রাজুর ফাইলটা একজনকে আনতে বলে, সাথে আলমগীরেরটাও। কনস্টেবল ফাইল নিয়ে আসে। আকাশ কিছু সময় থানাতে থেকে ফাইলগুলোর সাথে নিয়ে বেরিয়ে যায়। আকাশ বের হওয়ার সাথে সাথে কনস্টেবলটা ওর পকেট থেকে ফোন বের করে কাউকে কল দেয়। আকাশ, আবির, নীলা সহ বাকি সবাই একটা বাড়ির ছাদের পাড়ে বসে আছে। আকাশ ফাইলগুলো সামনে রাখলো। শুনলাম এসেই মারামারি শুরু করে দিচ্ছেন। অপেক্ষা ছিলাম কখন আপনি এটা বলবেন, তবে কি আর করবো বলেন, সবাইকে দিয়ে তো আর সব কাজ হয় না, তাই সব কিছু আমাকেই করতে হয়। এটা শুনেই পেছনে থাকা জাকির আর ওমর হেসে উঠল। আবির রেগে ওদের দিকে তাকাতেই ওরা ভয়ে হাসি থামিয়ে দেয়। মেন কথায় আসি, জানা গেছে
14 তারিখে ওরা বড় একটা ডিল করবে, ওখানেই ওদের হাতে নাতে ধরতে হবে। আকাশ মুখে হাত দিয়ে বলে। এই খবরটা আপনাকে কে দিল? আবির একটু হেসে বলে। আম খাচ্ছেন সেটাই খান, গাছের খোঁজ নেওয়ার দরকার নেই। আকাশ আবিরের দিকে তাকিয়ে আছে। চুপ আছেন কেন? আম খাওয়ানো শুরু করে। আবির প্ল্যানটা বুঝিয়ে দিল সবাইকে। আমার পুলিশ ফোর্স সব সময় আপনার পাশে আছে। আকাশ সেখান থেকে চলে আসলো। বাড়িতে এসে দেখে খালাও গ্রাম থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছে। আরে খালা, কেমন আছেন? জি ভালো। আপনি আসবেন সেটা ফোন করে বলবেন না? আমি গাড়ি পাঠিয়ে দিতাম। না, সেটার দরকার ছিল না। আকাশ আয়াতের দিকে তাকিয়ে দেখে ও মন খারাপ করে সোফাতে বসে আছে। আকাশ হাত মুখ ধুয়ে আয়াতের কাছে এসে বসে পড়ে। কি হয়েছে? আমার মায়ের মন খারাপ কেন আজকে? আব্বু, আন্টি কি এখান থেকে চলে যাবে? আকাশ আয়াতের কথা শুনে পরীর দিকে তাকায়। সে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তারও মন খারাপ। কেন জানি পরীর খুব খারাপ লাগছে এটা ভাবতে যে ও এখান থেকে চলে যাবে। পরী খালাকে ফোন করে আজকে আসতে বলেছে, কারণ এই কদিনই আকাশ আর আয়াতের প্রতি ওর ভেতরে কেমন একটা টান মায়া জন্মেছে। এই জন্য সে জলদি এখান থেকে চলে যেতে চায়। আকাশ আয়াতের দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, দেখো নানু, তোমার জন্য কত খাবার আনছে, এগুলো খেয়ে খাবে। আমি খাবো। আর তোমাকে একটা দিব আর আন্টিকে একটা। একটাতে আমার পেট ভরবে না তো? দেখো না, ইয়া বড় পেট আমার, আমি তো সব খাবো। আয়াত আর আকাশ হাসতে থাকে। রুমি খালা বসে আছে, পরী দাঁড়িয়ে। কিরে, কেমন কাটলো এই কদিন? আর এত জরুরি তলব করলি যে? এমনি কয়েকদিন পরে পরীক্ষা শুরু হবে আমার। কয়দিন আগেই না পরীক্ষা শেষ হলো তোর? ও, তুমি বুঝবা না। আচ্ছা খালা, একটা কথা বলি। খালা ওনার ব্যাগ থেকে জামা কাপড় বের করতে করতে বলে, বল। তুমি আকাশ স্যারের স্ত্রীকে দেখেছো, মানে আয়াতের মাকে? খালা এটা শুনে চুপ হয়ে যায় আর ইশারাতে পরীকে কাছে ডাকে। পরী ওনার কাছে যেতেই বলে, শোন, এই কথা শুধুমাত্র তোকে বলছি, কেউ যেন কিছু না জানতে পারে। আয়াত আকাশ স্যারের মেয়ে না। পরী একটু অবাক হয়ে বলে, কি বলছো? আরে আকাশ স্যার তো এখনো বিয়েই করেনি। আয়াতকে উনি হসপিটাল থেকে নিয়ে এসেছিল। মানে আয়াত ওনার মেয়ে না? না, আমি তখন আকাশ স্যারের বাসাতে কাজের লোক ছিলাম। একদিন আকাশ স্যার একটা বাচ্চা মেয়েকে নিয়ে আসে। সে জানতো না কি করে বাচ্চাদের সামলাতে হয়। পরে আমি তো ওকে শেখাইলাম। পরী বাইরে গিয়ে দেখে আয়াত আকাশের বুকের উপর বসে আছে। দুজনেই হাসছে। পরের দিন খুব সকালে আকাশ ঘুম থেকে উঠতেই দেখে পরী ড্রয়িং রুমে বসে আছে। আকাশ ওকে এত সকালে দেখে একটু অবাক হয়। তুমি এখন এখানে? আমি চলে যাচ্ছি। এত সকালে কেন? আয়াতের জন্য। ও দেখলে আমাকে যেতে দেবে না। আকাশ একটু চুপ থেকে পরীর চোখে চোখ রেখে বলে, তুমি চাইলে কিন্তু দেখে যেতে পারো। পরীও আকাশের দিকে তাকিয়ে আছে। সে চোখ নামিয়ে বলে, আমাকে যেতে হবে। বলে ব্যাগ নিয়ে চলে যেতে লাগলো। আরে আরে, কিভাবে যাবে? বাসে নাকি ট্রেনে? এত বড় জার্নি একা যেতে পারবে তো? পরী দাঁড়ালো না, বাড়ির বাইরে চলে গেল। কেন জানি সে বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করছে। গেটের সামনে এসে বাড়িটাকে একটাবার দেখে নিল। পরী হাঁটছে, তখন ওর পাশে রাস্তায় একটা গাড়ি এসে থামল। আমি তোমাকে স্ট্যান্ডে দিচ্ছি। সেটা দরকার হবে না, আমি যেতে পারবো। এই, এত কথা কিসের? হ্যাঁ, বলেছি গাড়িতে উঠবা, কথা এত পেঁচাও কেন? পরী আর কিছু না বলেই গাড়িতে উঠে বসলো। কারো মুখে কোনো কথা নেই। পরী পেছনের সিটে বসা। আকাশ লুকিং গ্লাসে কিছু সময় পর পর পরীকে দেখছে। বাস স্ট্যান্ডে চলে এসেছে ওরা। আকাশ যে পুলিশ এখানে সবার জানা হয়ে গেছে, তাই বাস স্ট্যান্ডে আসতেই সবাই তাকে সালাম দিচ্ছে। আকাশ পরীকে একটা বাসে উঠিয়ে দিল আর কন্ডাক্টরকে ভালোভাবে বলে দিল যাতে কোনো সমস্যা না হয়। বাস ছেড়ে দিয়েছি। আকাশ এখনো সেখানে দাঁড়িয়ে বাসে যাওয়ার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে বাস ছাড়ার সাথে সাথে পরী ওর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকে। খুব কষ্ট হচ্ছে ওর এভাবে এসব ছেড়ে যেতে। আয়াতের হাসি মাখা মুখটা ও বারবার মনে পড়ছে। এ যেন অন্যরকম ফিলিংস, যেটার সাথে পরীর নতুন পরিচয় হয়েছে। আকাশ ওর বাড়িতে চলে এলো। আয়াত সিঁড়ি বেয়ে নিচে নামছে। মাত্র ঘুম থেকে উঠেছে। ড্রয়িং রুমে এসে আন্টি আন্টি বলে পরীকে ডাকতে থাকে। আকাশ এসে সোফায় বসে পড়ে। আব্বু, আন্টি কোথায়? চলে গেছে। কোথায়? নিজের বাড়িতে। আয়াত কাদু কাদু মুখ করে বলে, কেন? আকাশ আয়াতকে জড়িয়ে ধরে বলে, তোমার আন্টির বাবা অসুস্থ, এজন্য বাবাকে দেখতে গেছে, কয়েকদিন পর চলে আসবে। রান্নাঘর থেকে এসব কথা খালা সব শুনছে।
রাজু একটা চেয়ারে বসে কপালে হাত দিয়ে আছে আর ওর সামনে দুজন লোক বসে ভয় কাঁপছে। দেখ ভাই, আমি সরলচোদা মানুষ। টাকা নেওয়ার সময় যেমন হাসি মুখে তোদের টাকা দিয়েছি, তোদেরও উচিত হাসি মুখে আমার টাকাটা ফেরত দেওয়া, না হলে। লোক দুটো ডান পাশে পড়ে থাকা লোকটার দিকে তাকায়। সে মাটিতে পড়ে ছটফট করছে, কারণ রাজু লোকটার একটা হাত কেটে নিয়েছে, আর যে হাত কপালে দিয়েছে সেটা ওই লোকটারই হাত। পরের দিন মাহি থানাতে আসে। এটা দেখে কনস্টেবল বলে ওঠে, আপনি আবার এসেছেন? বলেছি না কিছু জানতে পারলে আপনাকে জানাবো। আজ 1 মাস হয়ে গেল, সে প্রথম থেকে আপনি একই কথা বলছেন। মাহি এসব বলছিল তখন আকাশ সেখানে চলে আসে। সবাই আকাশকে দেখে স্যালুট দেয়। আকাশ মাহির দিকে এক পলক তাকিয়ে ওর কেবিনে চলে যায়, আর মাহি আকাশকে এখানে দেখে অনেকটাই অবাক। তার উপর সবাই স্যালুট দিচ্ছে। কনস্টেবলটা একটা ফাইল নিয়ে আকাশের কাছে যেতে গেলেই মাহি বলে, উনি কি? আমাদের বড় স্যার, আইপিএস অফিসার। কনস্টেবলটা আকাশের রুমে গেল। বাইরে ওনার কি সমস্যা? আরে স্যার আর বললেন না, পুরো প্যারা একটা। উনার স্বামী নিখোঁজ হয়েছে আজ 1 মাস। আকাশ হাত উঁচু করে ওকে থামিয়ে দেয় আর বলে, আপনি ওনাকে আমার কেবিনে পাঠিয়ে দিন। মাহি আকাশের সামনে চেয়ারে বসে কেবিনের এদিক ওদিক তাকিয়ে দেখছে। বলুন। আকাশের মুখে আপনি শুনে মাহির একটু খারাপ লাগে। আপনি করে বলছো যে? আকাশ ওর কথা না শুনে বলে, হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা? মাহি একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, আমার স্বামী। কি হয়েছে আপনার স্বামীর? আজ 1 মাস ধরে সে নিখোঁজ। আপনার স্বামীর কারোর সাথে কি ঝগড়া ছিল? উনি একজন সরকারি চাকরিজীবী ছিল, আমার জানা মতে তো ছিল না। ও আচ্ছা, আপনি এখন আসতে পারেন, আমি কেসটা দেখছি। মাহি আকাশের দিকে তাকিয়ে আছে। কতটা বদলে গেছে আকাশ। তোমার মেয়েটা দেখতে অনেক সুন্দর, ঠিক যেন ওর মায়ের মতো। মানে? সেদিন দেখলাম তো তোমার বউ বাচ্চাকে, অনেক সুন্দর। দোয়া করি জীবনে অনেক খুশি থাকো। ধন্যবাদ। আর আপনি আসতে পারেন, দরজাটা ওইদিকে। বলি একটা ফাইল খুলে দেখতে থাকে। মাহি আকাশের দিকে তাকিয়ে বলে, তাড়িয়ে দিচ্ছ? আকাশ ফাইল থেকে মুখ তুলে মাহির দিকে তাকায়। ম্যাম বিশ্বাস করেন, আমার কাছে এখন আড্ডা দেওয়ার মতো একটু সময় নেই, অনেক কাজ বাকি, তাই প্লিজ আপনি এখন আসতে পারেন। মাহি আর কিছু না বলেই সেখান থেকে চলে গেল। পরি যেতেই আকাশ চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে। বড় একটা শ্বাস ছেড়ে কনস্টেবলকে ডেকে মাহির জামাইয়ের ফাইলটা আনায়। এর কয়েকটা দিন কেটে গেছে। আকাশ ওর কেসে অনেক দূর এগিয়ে গেছে। রাজু ভাইয়ের অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে। এতে করে রাজু আকাশের উপর অনেকটাই রেগে আছে। এই কদিনে পরীর কথা অনেকবার মনে পড়েছে ওর। হাতের কাটা দাগের দিকে তাকালে পরীর হাসি মুখটা আকাশের চোখে ভাসে। 2টা গাড়ি দাঁড়িয়ে আছে কলেজের গেটের সামনে। একটা গাড়ির উপর আকাশ উঠে বসে আছে। আকাশ ওর চশমাটা খুলতে গিয়ে হাতে কাটা দাগের দিকে চোখ পড়ে। সেদিকে তাকিয়ে আকাশ বলে, মিস নীলা, আপনার বান্ধবী এখন কেমন আছে? কোনো খোঁজখবর জানেন কি? নীলা আবিরের পাশে দাঁড়িয়েছিল। সেখান থেকে বলে ওঠে, অনেকদিন কথা হয়নি স্যার, তবে শুনেছিলাম বিয়ে হয়ে গেছে। আকাশ 2 হাত দিয়ে চশমা দেখতে দেখতে বলে, বিয়ে হয়ে একটা জামাই মরেও গেছে? হ্যাঁ, মাহির 1 মাস আগে হারানো জামাইটা অনেক আগেই মারা গেছে। গতকালকেই খুঁজে পেয়েছে পুলিশ টিম। হসপিটালের মর্গে বেনামি লাশ হিসেবে এতদিন ছিল। মাহি এটা জানতে পেরে নিশ্চুপ হয়ে গিয়েছিল। চুপচাপ যেখানে দাঁড়িয়েছিল সেখানেই বসে পড়ে। নীলা আকাশের কথাতে অবাক হয়ে একটু জোরেই বলে, মানে কি সব বলছেন আপনি? আপনার বান্ধবী অনেক কষ্টে আছে এখন, তাই এখন কড়া দিনের জন্য আপনার মজনুকে রেখে বান্ধবীকে সময় দিন। মজনু বলা শুনে ওরা দুজন একটু দূরে সরে আসে। আবির রেগে বলে, কি সব বলছেন? আমরা জাস্ট কলিগ। হ্যাঁ জানি তো, এর জন্য তো দুজন সব সময় সুগার গ্লুর মতো একসাথে লেগে থাকেন। মিস্টার আকাশ, আপনি কিন্তু বেশি। আবিরকে থামিয়ে আকাশ বলে, আপনার শিকার হেঁটে হেঁটে এদিকে আসছে। সবে কলেজের গেটের দিকে তাকাই। একটা ছেলে, চুলগুলো লম্বা, তাই ছুটি করা, মুখে দাড়ি ভর্তি। সে আকাশকে দেখে চিনতে পেরে দৌড় দেয়। ক্রিমিনাল! আরে মিস্টার আবির, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? ও তো পালিয়ে যাবে। আবির আকাশের কথা শুনে দৌড়াতে শুরু করে। ছেলেটা একটা গলির ভিতর ঢুকে পড়ে। ওর পেছন পেছন আবিরও। কিছু দূর যেতেই আবির ওকে হারিয়ে ফেলে। এদিক ওদিক খুঁজছে, তখন ছেলেটা হাতে একটা কাঠ নিয়ে আবিরের মাথার উপর দিকে বসে আছে। সুযোগ বুঝে নিচে লাফিয়ে পড়ে, আবিরের পিঠে একটা বাড়ি দেয়। এতে আবির নিচে পড়ে যায়। ছেলেটা হাসতে হাসতে আবিরের দিকে এগোচ্ছে। তখনই একটা গুলি এসে ছেলেটার পায়ে লাগে। ছেলেটা ওর পা ধরে ছটফট করতে থাকে। ঠিক আছেন আপনি? আবির মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ছেলেটা হচ্ছে রাজু ভাই ডান হাত।
ওর সম্পর্কে সকল তথ্য জানা আছে, তাই তো একেই টার্গেট বানিয়েছে আকাশেরা। ছেলেটাকে নিয়ে গাড়িতে তুলল, তখনই আকাশের কাছে একটা কল এলো। খালা কলটা করেছে। জি বলেন। আয়াত কান্না করছে, থামছেই না। আপনি একটু জলদি এখানে আসেন তো। কি, কেন? আচ্ছা খালা, আমি এক্ষুনি আসছি। আকাশ আবিরকে বলে, আবির সাহেব, আমার এক্ষুনি যেতে হবে, অনেক ইমার্জেন্সি। কোনো সমস্যা হলে কল করবেন। আকাশ জলদি গাড়ি নিয়ে বাড়িতে চলে এলো। দরজা খুলতেই দেখে আয়াত কান্না করে চোখ ফুলিয়ে রেখেছে, নাকটা লাল হয়ে আছে। কি হয়েছে মামুনি? আব্বুকে বলো, কান্না করছো কেন? আয়াত আকাশকে জড়িয়ে ধরে বলে, আন্টি যাব আমি। আকাশ ওর মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, কান্না করো না, তোমার আন্টি জলদি চলে আসবে। না, আমি এক্ষুনি তাকে দেখতে চাই। জিদ করে না মা, দেখবে কদিন পরে ঠিক চলে আসবে আন্টি। না, আমি কিচ্ছু শুনবো না। আমার আন্টিকে তুমি এক্ষুনি এনে দিবে। আকাশ ওর মেয়েকে জড়িয়ে ধরে খালার দিকে তাকায়। খালা চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে। আকাশ গাড়ি চালাচ্ছে আর আয়াত ওর পাশে বসে আছে, মুখে হাসি নেই। দুপুর থেকে কিছুই খায়নি। আকাশ অনেক চেষ্টা করার পরেও কিছুতেই কিছু করতে পারেনি। ওর শুধু একটাই কথা, আন্টিকে ওর চাই। খালার সাথে এটা নিয়ে কথা বলতে সে বলে উল্টো কথা। সে মুচকি হেসে বলে, কিছু মনে কইরেন না স্যার, আমার মনে হয় আয়াতের এখন একটা মায়ের দরকার। পরের দিন ভার্সিটি ছুটি হতেই পরি আর ওর একটা বান্ধবী কথা বলতে বলতে বাইরে বের হচ্ছিল। তখন ওর চোখ পড়ে গেটের সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আকাশের দিকে। আয়াত গাড়ির উপর বসে আছে। ওরা দুজন পরীকে দেখে হাত নাড়াতে থাকে। পরীর সাথে থাকা মেয়েটা একটু অবাক হয়। তখন পরি তাকে বলে, তুই যা, পরে কথা হবে। পরি আকাশদের দিকে এগিয়ে যেতেই আয়াত গাড়ির উপর থেকে নেমে এসে পরীকে জড়িয়ে ধরে বলে, তুমি অনেক পচা, আমাকে না বলে চলে আসছো। পরি আয়াতকে জড়িয়ে ধরে আছে, হাতের উল্টো পেট দিয়ে পরি ওর চোখের পানি মুছছে। আকাশ হেঁটে পরির সামনে এলো। পরি আয়াতকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। আসার সময় খালা বলেছিল যে এখন আয়াতের একটা মায়ের দরকার। ও, তুমি চাইলে কিন্তু তোমার প্রমোশন হতে পারে। পরি কিছুই বুঝতে পারছে না, তাই একটু হেসে বলল, আমার একটা টিউশনি আছে, এখন যেতে হবে, পরে কথা হবে। পরি চলে যাচ্ছিল। পরি আকাশের দিকে ফিরে তাকায়। দেখো, আমি জানি তোমার আমার মধ্যে কোনো কিছুর মিল নেই, কিন্তু আকাশ পরির সামনে চলে আসে। আই লাভ ইউ পরি। পরি যেন এটা শুনে শক খেয়ে যায়, চোখ দুটো বড় বড় করে বলে, আহ। কিছুটা দূরে আয়াত দাঁড়িয়ে হাসতে থাকে। যখন বুড়ো হয়ে যাব, হাত পা কাজ করা বন্ধ করে দেবে, তখন তোমার মতো নার্সের 24 ঘন্টায় দরকার পড়বে। আকাশ পরির হাত ধরে হাঁটু গেড়ে বসে পড়ে। আয়াতের আমার খেয়াল রাখার জন্য তোমাকে প্রয়োজন। তুমি কি আয়াতের আন্টি থেকে আয়াতের মা হতে চাও? আকাশ আর আয়াত চেয়ারে বসে আছে আর পরিসহ ওর পরিবারের সবাই এদের দিকে তাকিয়ে আছে। না, সবাই রাজি থাকলেও আমি রাজি না। যাদের জন্য আমার বোন কান্না করেছে তার কাছে আমি আমার বোনকে বিয়ে দেবো, প্রশ্নই আসে না। ভাই, কি সব বলছিস? পুলিশ ধরে নিয়ে জেলে ভরে রাখবে। তো আমি ভয় পাই নাকি? এই বিয়ে হবে না, আমি হতে দেব না। আরে থাম রে। এটা শুনে মাহিমের মুখ হাঁ হয়ে যায়। সেখানে থাকা বাকি সবাই অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তোর বোনকে ভালোবাসি, ভালোভাবে প্রস্তাব নিয়ে এসেছি, মেনে নে, না হলে তুলে নিয়ে চলে যাব। আর একবার নিয়ে গেলে সব কানেকশন কাট, ফোনে বাই ডাকটাও শুনতে পাবি না। এবার বল, বিয়েতে মত আছে নাকি বাগিয়ে নিয়ে যাব ওকে? পরি ওর ভাইয়ের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বলবে নাকি ভাগবো? মাহিম এটা শুনে বসা থেকে দাঁড়িয়ে বলে, এটা ঠিক না, সবাই আমাকে ভিলেন বানাচ্ছে। আমি মিশা সওদাগর না, আমি মেয়ের ভাই। আকাশ উঠে দাঁড়িয়ে বলে, এবার বল হ্যাঁ কি না। সবাই মাহিমকে হ্যাঁ বলতে বলছে। মাহিমও হেসে হ্যাঁ বলে দেয়। আকাশ আর আয়াত চলে এসেছে এই মাসের শেষের দিকে। বিয়ের তারিখ পাকা করেছে। বাসায় আসতে আসতে রাত হয়ে গেছে। আকাশ রাতে আবিরকে একটা কল করলো, কিন্তু ফোনটা বন্ধ, তাই ফোনটা টেবিলে রেখে দিল। রাতের খাবার খেয়ে আকাশ শুয়ে পড়েছে। আয়াত আকাশের পাশে ফোনে পরীর সাথে কথা বলেছে। আকাশ ওই দিন মোটেও বুঝতে পারেনি পরীর এখান থেকে এভাবে চলে যাওয়ার পেছনে তারাই ছিল। গতকাল সবকিছুই বলেছে সে। পরের দিন আকাশ আবিরকে কল করলো, তবুও ওর ফোন বন্ধ। আকাশ ওর কেবিনে বসে ল্যাপটপে একটু কাজ করছিল। তখনই পাশে থাকা ফোন তুলে কানে ধরলো। ফোনের ওপাশ থেকে হাসির আওয়াজ আসতে থাকে। কে বলছেন? নাম আমার সাইরাজ, আমি হচ্ছি কঠিন করোনা ভাইরাস। আকাশ কণ্ঠ শুনে বুঝতে পারলো এটা রাজু। তোরই অপেক্ষাতে ছিলাম, জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়নি। জেলে নিবি আমাকে?
কে ধরবে আমাকে, তোর এই চাইর কুত্তা? না না, একটা মেয়ে কুকুরও আছে তো সাথে। রাজুর সামনে সবাইকে বেঁধে রাখা হয়েছে মুখে টেপ মেরে। আকাশ নীলার শব্দ শুনে কেমন খটকা লাগলো। হ্যাঁ, যেটা ভাবছিস ঠিকই ভাবছিস। তোর লোকেরা আমার হাতে বন্দি। তাদের সহি সালামতে পেতে হলে আমার লোককে সম্মানের সহিত আমার কাছে নিয়ে আয়, না হলে কি হবে? কলটা কেটে গেল। আকাশ মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ে, রাগে রক্ত টকবক করছে। আকাশ আর কোনো উপায় না পেয়ে মন্ত্রীকে কল করলো। গাড়ির সামনে রাজু সেই লোকটা বসে আছে, হাতে হাত করা লাগানো। কিছু সময় পরপর আকাশ রাগে রাগে ওর দিকে তাকাচ্ছে, আর ছেলেটা দাঁত কেলাচ্ছে আকাশকে দেখে। কিছু সময়ের মধ্যে রাজুর আড্ডাখানায় পৌঁছে গেল। আকাশ ছেলেটার মাথায় বন্দুক ঠেকিয়ে ঠেলতে ঠেলতে রাজুর সামনে নিয়ে এলো। রাজু টেবিলে বসে খাচ্ছিল। আকাশকে আসতে দেখে সে খেতে খেতে বলে, আরে অফিসার, আসুন আসুন, আপনার অপেক্ষাই করতেছিলাম। আমার লোকেরা কোথায়? আরে এত জলদি কিসের? আসুন, বসুন, কিছু খান, তারপর না হয় এসব নিয়ে কথা বলা যাবে। আকাশ রেগে উপরের দিকে একটা গুলি করে দেয়। আরে অফিসার তো সিরিয়াস হয়ে গেছে। রাজু একজনকে ইশারা করলো, সে গিয়ে ওদের চারজনকে নিয়ে এলো, হাত পাও বাঁধা। আকাশ রাজুর দিকে বন্দুক তাক করে বলে, ওদের ছেড়ে দে, না হলে আমি কিন্তু গুলি চালিয়ে দেব। রাজু হাতের আঙ্গুলের ইশারাতেই কিছু একটা বলে। আকাশ একটা বুঝে ওঠার আগে সাথে থাকা ছেলেটা আকাশের হাতে ধাক্কা দিয়ে বন্দুকটা ফেলে দেয়, আর পেছন থেকে কেউ একজন এসে আকাশের পিঠে কাঠ দিয়ে বাড়ি মেরে দেয়। আকাশের গাল, নাক, কপাল থেকে রক্ত বের হচ্ছে। মাটিতে কোনোভাবে হাতের সাহায্যে বসে আছে সে। রাজু আকাশের বন্দুকটা নিয়ে আকাশের দিকে এগিয়ে এসে বলে, হেডলাইনটা কেমন হবে? নিজের বন্দুক দিয়ে নিজেই খুন হলো এক আইপিএস অফিসার। রাজু বন্দুকটা আকাশের কপালে ধরে। আকাশ তখন মুচকি হাসে। গুলি করতেই যাবে, তখনই হঠাৎ একটা গুলি এসে রাজুর হাতে লাগে, ফলে বন্দুকটা ছিটকে দূরে গিয়ে পড়ে। রাজু হাত ধরে নিচে বসে আছে। দুই হাতে দুটো AK-47 নিয়ে রাজুর লোকদের গুলি করছে আলমগীর। আকাশ আলমগীরকে দেখে অনেকটাই অবাক হয়। সে ভেবেছিল রাজু ওকে মেরে ফেলেছে, ফাইলেও এটাই পড়েছে। রাজু হামাগুড়ি দিয়ে পিস্তলের কাছে যেতে যায়, কিন্তু হঠাৎ কেউ একজন ওর হাতের উপর পা তুলে দাঁড়িয়ে পড়ে। ও ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। মাথা উঁচু করে দেখে আকাশ ওর হাতের উপর দাঁড়িয়ে আছে। পাশে পড়ে থাকা বন্দুকটা আকাশ হাতে নিয়ে বলে, ওদিকে আলমগীরের পাগলের মতো সবাইকে গুলি করে মারছে। সব শেষ করে আকাশের দিকে আসতে থাকে। আকাশ আলমগীরকে দেখে মাথা উঁচু করে জিজ্ঞেস করে, কি খবর? আলমগীরের চোখে পানি। সে আকাশের দিকে না, বরং রাজুর দিকে তাকিয়ে আছে। আলমগীর রাজুকে গুলি করতে গেলেই আকাশ ওর কাছে গিয়ে বলে, আরে আরে কি করছিস? এতগুলোকে মেরে স্বাদ মেটেনি? আকাশ, সরে যা। এই কুত্তার বাচ্চা আমার লাইফটা নষ্ট করে দিয়েছে, আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিয়েছে, আমার সন্তানের মাকে আমার চোখের সামনে মেরে ফেলেছে। রাজু এরই মধ্যে সেখান থেকে উঠে চলে পালাতে যাচ্ছিল। নীলা করাতে আকাশ এটা দেখতে পেয়ে রাজুর দিকে গুলি চালিয়ে দেয়। সেটা সোজা গিয়ে ওর মাথায় লাগে। শালা, তোকে বাঁচানোর জন্য কথা বলছে, আর তুই কিনা পালাচ্ছিস? আলমগীর রাজুর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়। এটা দেখে আকাশ ওকে জড়িয়ে ধরে। এতদিন কোথায় ছিলি? আমি তো ভেবেছিলাম মরে গেছিস। আলমগীর ওর শার্টের বোতাম খুলে আকাশকে দেখায়। রাজু ওকে গুলি করেছিল, সেটার ক্ষত এখনো শুকোয়নি। আজকে হঠাৎ এই অবস্থায় বের হলি? খবর পেয়েছিলাম রাজু তোকে মারার প্ল্যান করেছে। আমি বেঁচে থাকতে তোকে কি করে মরতে দি বল? তখন পেছন থেকে আবির নীলা করতে থাকে। আকাশ ওদিকে ফিরে বলে, হ্যাঁ হ্যাঁ জানি, তোমরা এখনো বেঁচে আছো, আসতেছি। আকাশ গিয়ে সবাইকে খুলে দিল। রাজুকে জীবিত ধরার মিশন ছিল এটা। ও তাই বুঝি, বলে গেছিলাম। আজ আকাশ আর পুরীর বিয়ে। হ্যাঁ, বিয়েতে আকাশ মাহিকেও দাওয়াত করেছিল, ছেলে সহ সে এসেছে। আলমগীর এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আবির অবশেষে নীলাকে বলে দিয়েছে সে ওকে ভালোবাসে, আর আয়াত তো পরীর কাছ থেকে সরছেই না। পরীকে কবুল বলতে দেখে আয়াত বলে ওঠে, আন্টি, আমি কবে বিয়ে করব? এটা শুনে সবাই হা হা করে হেসে ওঠে।